এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আমাদের অজানা। সেই রকম একটা হচ্ছে ভ্যাম্পায়ার। আসলে কি ভ্যাম্পায়ার বলে কিছু এই পৃথিবীতে আছে? যদি না থাকে তাহলে কেন ব্লাড মুন ওঠে? এইসব কথা ক্লাসরুমে বসে সানা বলছিল। তখন হঠাৎ তে এসে পড়ে। ভ্যাম্পায়ার বলে কিছুই হয় না, এটা শুধু ফ্যান্টাসিতে হয়ে থাকে। রিয়েল লাইফে ভ্যাম্পায়ারের কোনো কিছুর অস্তিত্ব নেই। হয়, আমি জানি তারা দিনের আলোতে বের হতে পারে না, আর তাদের প্রধান খাবার রক্ত। ব্লাড মুন মানে যেদিন চন্দ্রগ্রহণ হয়ে থাকে সেই দিন তাদের শক্তি দ্বিগুণ বেড়ে যায়, আর তারা অনেক বেশি হ্যান্ডসাম হয়ে থাকে। আই উইশ কোনো ভ্যাম্পায়ার যদি আমার প্রেমে পড়তো। ফ্যান্টাসি থেকে বেরিয়ে আসো, এটা তোমার কেডামা না। তুমি একটু আগেই বললে যে তাদের প্রধান খাবার রক্ত। দেখো, তোমার সব রক্ত যেন তোমার হ্যান্ডসাম ভ্যাম্পায়ার খেয়ে না ফেলে। তারা তো হার্টলেস হয়ে থাকে। হার্টলেস তো তুমি নিজেই। তো আমি কখন বললাম আমি অ্যাঞ্জেল? তুমি একটা ফালতু মেয়ে, তোমার সাথে কথা বলা মানে মুড খারাপ করা। আরে আরে, তোরা ঝগড়া কেন করছিস? জিমিন, তুই এই মেয়ের সাথে কেমনে থাকিস? সানা, মুখ সামলে কথা বলতে আমার বেস্ট ফ্রেন্ড হয়। হ্যাঁ হ্যাঁ জানি, তোদের সাথে কথা বলে আমি আমার মুড খারাপ করতে চাই না। দেখিস সর সামনে থেকে। তে, তুই কেন ওদের সাথে লাগতে যাস বলতো? তুই ভালো করেই জানিস আমি কাউকে কৈফিয়ত দেই না, তাও কেন প্রশ্ন করিস? তোর মুখ থেকে এই কথা শোনার জন্য, না শুনলে যে আমার পেটের ভাত হজম হয় না। আচ্ছা চল, ফুচকা খেতে যাবি? আর কিছুদিন পর আমাদের এইচএসসি এক্সাম, পাশ করতে পারবি তুই? হ্যাঁ আমি জানি, আর কিছুদিন পর আমাদের এইচএসসি এক্সাম শুরু হবে, আর মনে করে দিতে হবে না। আচ্ছা তে, তুই তো এমন ছিলি না, আমি তোকে সেই ছোটোবেলা থেকে চিনি। তুই অনেক হাসি খুশি চঞ্চল একটা মেয়ে ছিলি। কেমন হয়েছে তোর? তুই পুরা সাইকোদের মতো হয়ে গেছিস। এক মিনিট, তুই কি তোর এক্সের জন্য এমন হয়ে গেছিস? তোর কি মাথার কোনো সমস্যা আছে? আমাদের ব্রেকআপ হয়ে গেছে 1 বছর হয়ে গেছে, আমার তো তার কথা মনেও নেই। কিন্তু ও তোর ফার্স্ট লাভ ছিল, এরপর তুই আর কারোর সাথে রিলেশনও যাস। ব্যাস জিমিন, আমি আর কিছু শুনতে চাই না। আই এম সরি তে, প্লিজ রাগ করিস না। আরে তুই কই যাস? আমার কথাটা শুনে যা। তে জিমিনের কোনো কথা না শুনে চলে যায়, ক্লাসও করে না। তের মা ওকে জন্ম দিতে গিয়ে মারা যায়, আর তের বাবা হঠাৎ করে হারিয়ে যায়। তে ছোটবেলা থেকেই ওর মামা মামির কাছে বড় হয়েছে। তের মামা লি জাক সুক আর তের মামি আইইউ। তের একটা মামাতো বোনও আছে, নাম জেনি। জেনি আর তের সম্পর্ক অতটাও ভালো না। জেনি ছোটবেলা থেকে তেকে হিংসা করে। জেনির মতে তার মা বাবা তাকে ভালোবাসে না, জেনির থেকে বেশি তেকে ভালোবাসে, এমনটা জেনির মনে হয়। তের মা বাবা অনেক বড়লোক ছিল, আর এখন সব কিছু তের নামে আছে। তের একটা মামাতো ভাইও আছে, কিন্তু সে দেশে থাকে না, বিদেশে থেকে পড়াশোনা করে। তে বাড়ি গিয়ে দেখতে পায় বাড়িতে অনেক লোকজন, তে তাদের কাউকেই চেনে না। মম, এরা কারা? ও তে, তোকে তো বলা হয়নি, ওরা জেনিকে দেখতে আসছে। জেনি ছেলেকে আগে থেকেই চিনে, তাদের অনেক আগের সম্পর্ক ছিল, তাই আজ বিয়ের কথা বলতে আসছে। ও আচ্ছা। তারপর তে সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে যায়। জেনি তের থেকে 3 বছরের বড়, ইউনিভার্সিটি 3rd ইয়ারে পড়ে। তের লোকজন একদম ভালো লাগে না, তাই সে নিজের রুম থেকে বের হয় না। এটা বুঝতে পারে আইইউ তের রুমে খাবার দিয়ে আসে। তে খাওয়া দাওয়া শেষ করে রাত 10টার পর ড্রয়িং রুমে নিচে নামে। ড্রয়িং রুমে তখন সবাই ছিল। তে ভালো করেছিস নিচে নামে, আমি তো তোকেই ডাকতে যাচ্ছি। কেন মম, কি হয়েছে? তোর এইচএসসি এক্সাম শুরু হতে আর কতদিন বাকি আছে রে? আর বেশি দিন নেই, 4-5 দিন আছে। তুমি কেন এসব জিজ্ঞেস করছো? আরে বাবা, আর 2 মাস পর জেনির বিয়ে ঠিক হয়েছে, ততদিনে তোর পরীক্ষা শেষ হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে, কিন্তু মম তোমরা আমার জন্য কেন বিয়ের ডেট পিছিয়ে দিলে? তোর জন্য বিয়ের ডেট পিছিয়ে দেওয়া হয়নি, আমার হবু জামাইয়ের কিছু কাজ আছে, তাই বিয়ের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। জেনি সিঁড়ি দিয়ে নামার সময় কথাগুলো শুনে ফেলে। জেনি, আমি কি ভুল বলেছি আম্মু? আমি তো যেটা সত্যি সেটাই বললাম। তখন জেনির দাদি মানে তের নানি বলে ওঠে, বৌমা খবরদার, তুমি এই মেয়ের জন্য আমার নাতনিরে কিছু কইবা না। মা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, তে আপনারও নাতনি হয়। যে মাইয়া জন্মের পর নিজের মা বাপরে খাইতে পারে সে আমার নাতনি না। এই মাইয়ার জন্যই আজ আমার মেয়েটা এই দুনিয়াতে নাই। তুমি দেখো নাই এই মাইয়ার মধ্যে মায়া দয়া কিছুই নাই। আরে ও তো মানুষই না, অভিশাপ একটা। মা দয়া করে আপনি এখন চুপ করুন। না মম, ওনাকে বলতে দাও। আপনি কি আর কিছু বলতে চান?
নির্লজ্জ বেহায়া মেয়ে, আমার চোখের সামনে থেকে চলে যা। তে চুপচাপ সেখান থেকে উঠে ছাদে চলে যায়। তে রীতিমধ্যে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। অন্ধকার নির্জন রাস্তা, রাত প্রায় 12টার কাছাকাছি। আশেপাশে কিছু ল্যাম্প পোস্টের আলো জ্বলছে। শহর থেকে কিছুটা দূরে হওয়ায় রাস্তা একেবারে ফাঁকা। রাস্তার চারিদিকে বিভিন্ন গাছপালা, ভালোভাবে আকাশ দেখা যাচ্ছে না, তাই চাঁদের আলো এসে রাস্তায় পৌঁছাচ্ছে না। ল্যাম্প পোস্টের মৃদু আলোতে দেখা যাচ্ছে এক পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। পরনে সাদা রঙের, হাঁটুর একটু নিচ পর্যন্ত পুরো ওভার সাইজের কালো রঙের শো, কোমরে মোটা কালো বেল্ট পরা, কোমরের নিচ পর্যন্ত খোলা ধূসর রঙের চুল। দেখে মনে হচ্ছে ইংল্যান্ডের কোনো মহারানী। কোনো দিক দিয়ে বাঙালি মনে হচ্ছে না। শুধু পিছন দিকটাই দেখা যাচ্ছে, একটু দূর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। মেয়েটি সেই দিকে যেতে শুরু করে। দেখে ক্লাস 5 কিংবা 6-এ পড়া একটি মেয়ে কান্না করছে। বয়স কতই বা হবে, 10-11 বছর বয়স। আশেপাশের পরিবেশ অনেক শান্ত। হালকা চাঁদের আলো এসে মেয়েটির উপর পড়ে। এটা আর অন্য কেউ না, বরং তে কান্না করা মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কান্না কেন করছো? তখন কান্না করা মেয়েটি তের মুখের দিকে তাকায় আর একটু চুপ করে থাকে। বলতে শুরু করে, আমার এই পৃথিবীতে কেউ নাই, আমি আর বাঁচতে চাই না। তুমি কি শিওর? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? হ্যাঁ আমি জানি, কিন্তু আমি আর বাঁচতে চাই না। ওকে ফাইন, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এতে তোমার আর আত্মহত্যা করা লাগবে না, আর তুমি মরেও যাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি যদি অনুমতি দাও তাহলে আমি করে দেখাতে পারি। তখন উত্তরে মেয়েটি শুধু মাথা নাড়ায়। তে অনুমতি পেয়ে একটা ডেভিল স্মাইল দেয়। মুহূর্তেই মেয়েটি চিল্লিয়ে ওঠে, তোমার চোখের মনি লাল কিভাবে হলো? একটু আগেই তো কালো ছিল। মেয়েটি কিছু বুঝে ওঠার আগে তে তার দাঁত মেয়েটির ঘাড়ে বসিয়ে দিয়ে মুহূর্তের মধ্যে সব রক্ত খেয়ে ফেলে। মেয়েটির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। ফাইনালি একটু রিল্যাক্স ফিল হচ্ছে। শোনো মেয়ে, তুমি নিজেও জানো না যে তোমার রক্ত কত ইয়াম্মি। হ্যাভ এ গুড জার্নি, তোমার পরকালে যাত্রা শুভ হোক। হ্যাঁ, তে একটা ভ্যাম্পায়ার। তে নিজেও জানতো না যে সে একজন ভ্যাম্পায়ার। কিছু মাস আগে তার 18তম জন্মদিনে সে জানতে পারে যে সে একটা ভ্যাম্পায়ার। তের মা ছিল সাধারণ একটা মানুষ, আর তের বাবা ছিল একজন শক্তিশালী ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ারদের মধ্যে 90% ভ্যাম্পায়ারই দিনের আলোতে বের হতে পারতো না। অনেক সাধনার পর তারা দিনের আলোতে বের হওয়ার ক্ষমতা লাভ করত, কিন্তু এমনটা শুধু 1% ভ্যাম্পায়ারই পেয়ে থাকতো। তার মধ্যে তের বাবা একজন। তের বাবা আর মা একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলে। তাদের সম্পর্কের মধ্যে অনেক বাধা বিপত্তি আসে, তারা তা পাড়ি দিয়ে সুখে সংসার করতে থাকে। তের মা প্রেগনেন্ট হয়ে যায়, কিন্তু একটা মানুষের পেটে ভ্যাম্পায়ারের বাচ্চা, এটা মুখের কথা নয়। ভ্যাম্পায়ারের প্রধান খাবারই রক্ত। তে যখন ওর মায়ের পেটের ভিতর ছিল তখন ওর মা প্রায়ই রক্তশূন্যতায় ভুগত। প্রচুর রক্ত দেওয়া হতো, কিন্তু তাতে কিছুই হয় না। তের বাবা বাচ্চা নষ্ট করতে চাইছিল, কিন্তু তের মা তা কিছুতেই করতে দেয়নি। ফলস্বরূপ তেকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। এই জন্য তের নানি ওকে দেখতে পারে না। তে যে ভ্যাম্পায়ার এটা শুধু ওর মামা মামি আর ওর নানি লিসা জানে, কারণ তারা জানতো যে তের বাবা একজন ভ্যাম্পায়ার। এই জন্য তারা তাদের বিয়েতে কিছুতেই রাজি ছিল না। কিন্তু তের মা বাবা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। তের মা মারা যাওয়ার সময় আয়ুকে বলেছিল তার মেয়েকে যেন সে বড় করে, আর আয়ু কথা দিয়েছিল যে সে তার তেকে বড় করবে নিজের মেয়ের মতো করে। পরের দিন সকালবেলা তের নানি লিসা টিভি দেখছিল। তখন একটা নিউজ চ্যানেলে খবর দেয় যে ক্লাস 5-এ পড়া একটি মেয়ে ডেড বডি পাওয়া গেছে রাস্তার পাশে। পোস্টমর্টম করে জানা গেছে যে মেয়েটির শরীরে এক ফোঁটা রক্ত পর্যন্ত নাই, আর ঘাড়ের ধারে 2টা দাঁতের চিহ্ন পাওয়া গেছে, কিন্তু প্রাণীর নাম জানা যায়নি। লিসা তো এই খবরটা শুনে বুঝতে পেরে যায় এই কাজটা আসলে তে করেছে। বাড়িতে তখন কেউ ছিল না, শুধু তে, লিসা আর আয়ু ছিল, আর বাকি সবাই যে যার কাজে বেরিয়ে গিয়েছে। লিসা জোরে জোরে তেকে ডাকতে থাকে। লিসার গলার আওয়াজ শুনে আয়ু রান্নাঘর থেকে বেরিয়ে আসে। তেও তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য নিচে আসছিল। ওই নিষ্পাপ মেয়েটাকে তুই মারছিস, তাই না? কোন মেয়ের কথা বলছেন আপনি? ওই মেয়ে নিজেই মরতে চেয়েছিল, আমি ওর অনুমতি নিয়েই সব করেছি। আমায় দেখে কি তোর পাগল মনে হয়? রাস্তা ছাড়ো, আমার দেরি হচ্ছে।
তোর আজ থেকে বাহিরে বের হওয়া বন্ধ। আপনি কে হন আমার বাহিরে যাওয়া বন্ধ করার? এই মেয়ে, আমার সাথে একদম ফটর ফটর করবি না, পায়ে শিকল বেঁধে ঘরে একদম বন্ধ করে রাখবো। এই বুড়ি, গলা নিচে নামিয়ে কথা বল। অনেক তোর কথা সহ্য করেছি, তোকে মারতে আমার 2 মিনিটও সময় লাগবে না। তোকে মারতে তো আমার ভ্যাম্পায়ারের শক্তির ব্যবহার করা লাগবে না, গলায় এক টিপ দিলেই তো পটল তুলতে চলে যাবে। কোথা থেকে পেয়েছে এত শক্তি? তে এই মুহূর্তে রেগে আছে দেখে লিসা ভয়ে একেবারে চুপ হয়ে যায়। তারপর তে কলেজের জন্য চলে যায়। দেখতে দেখতে তেদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যায়। যে যার মতো ব্যস্ত হয়ে যায়। তে আর জিমিন দুজনে অনেক ভালো পরীক্ষা দেয়। কাল জেনির এঙ্গেজমেন্ট, তাই আজ সবাই মিলে শপিংয়ে যাবে। তে আইউকে বলে দিয়েছে সে যাবে না, তার এইসব একদম ভালো লাগে না। আইউ যেন পছন্দ করে তের জন্য জামা নিয়ে আসে। জেনির এঙ্গেজমেন্ট উপলক্ষে তার বড় ভাই সুগা আজ বাংলাদেশে ফিরছে। শপিং শেষ করে সবাই রাত 8টায় বাড়ি ফিরে। কাল সকালে অনেক কাজ আছে বলে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। শুধু আইউ জেগে থাকে, কারণ তার ছেলে সুগা আজ 11টার ফ্লাইটে বাড়ি ফিরবে। তেও খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তার এইসবে কোনো মাথা ব্যথাই নাই। পরের দিন সকালবেলা। ওই তে, ওঠ তাড়াতাড়ি। তুই এত সকাল সকাল এখানে কি করছিস? আমায় আন্টি আসতে বলছে। তাই বলে এত সকালে এসে আমায় বিরক্ত করবি? শুনলাম কাল রাতে নাকি তোর ভাই আসছে। মনে হয়, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তার মানে তুই ভাইয়ার জন্য সেজে গুজে এত সকালে আসছিস? আর নয় তো কি, আমি কেন তোর জন্য সেজে আসতে যাব? কিন্তু ভাইয়া তো বিয়ে করে কালকে বউকে সঙ্গে নিয়ে আসছে। না, এটা হতে পারে না। আমার লাভ স্টোরি শুরু হওয়ার আগে শেষ হতে পারে না। তুই আমায় মিথ্যে কথা বলছিস। বিশ্বাস না হইলে ভাইয়ার রুমে গিয়ে দেখে আয়। বেচারি জিমিন তো সেখানে বসে কান্না শুরু করে দেয়। তে তো জিমিনকে এইভাবে কান্না করতে দেখে অনেক ভালো লাগে। তে এইভাবে জিমিনকে রেখে ফ্রেশ হয়ে নিচে খাওয়ার জন্য চলে যায়। খাওয়ার টেবিলে সুগার সাথে তের দেখা হয়ে যায়। কেমন আছিস তে? সকালে আমি তোর রুমে গিয়েছিলাম, তখন দেখি তুই ঘুমাচ্ছিলিস। আসলে আমার সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই। তে, তুই দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছিস, এই রহস্যটা কি বলতো? তাজা তাজা, গরম গরম, ইয়ামি ইয়ামি রক্ত। তে, তোর মজা করার অভ্যাসটা আর গেল না। আসলেই গেল না। যাই হোক, তোমার হবু বউ রুমের মধ্যে বসে কান্না করছে। তুমি বিয়ে করে বউ এনে তুলেছ এই শোকে। বউ? বউ আসবে আবার কোথা থেকে? আর হবু বউ বা এলো কোথা থেকে? আরে কি বলে গেলি এইসব? কিছুই তো বুঝলাম না। তে সুগার কোনো কথা না শুনে ওর রুমে চলে যায়। গিয়ে দেখতে পায় জিমিন পুরা কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে। আমি বুঝলাম না জিমিন, এত ন্যাকা কান্না করার কি আছে? তুই কি করে বুঝবি? আমার এত বছরের ক্রাশ ছিল সুগা। যা, এখন কান্না থামিয়ে নিচে গিয়ে দেখে আয় তোর সতীন কত সুন্দর। কি সত্যি বলছিস তুই? আমার থেকেও সুন্দর? দাঁড়া, আমি নিচে গিয়ে দেখে আসছি। তারপর জিমিন নিচে চলে যায়। সন্ধ্যার দিকে অনুষ্ঠান শুরু হবে, তাই এখন সবাই কাজে ব্যস্ত আছে। তে জানে আর কিছুক্ষণ পর জিমিন নিচ থেকে রেগে মেগে ফিরে আসবে, কারণ তে তাকে মিথ্যে বলেছে। আর জিমিন বেচারি কিছু না বুঝে কান্না করে অবস্থা খারাপ করলো। কিছুক্ষণ পর তের বাচ্চা, দরজা খোল। তুই কেমনে এমন নিখুঁত মিথ্যা কথা বলতে পারিস? দরজা খোল বলছি, না হলে কিন্তু আমি দরজা ভেঙে ভিতরে ঢুকে যাব। তুই সিআইডির দয়া নয় যে একটি দরজা লাথি মেরে ভেঙে ভিতরে ঢুকে যাবি। হ্যাঁ, আমি সিআইডির দয়া নয়, কিন্তু আমি হলাম পার্ক জিমিন। দরজায় এক লাথি মারব, গিয়ে পা ভেঙে হাসপাতালের বেডে শুয়ে থাকবো। তারপর তো তুই দরজা খুলে আমায় দেখতে যাবি। ওয়াও, তোর মাথায় তো অনেক বুদ্ধি দেখছি। হ্যাঁ, আমি জানি আমার মাথায় অনেক বুদ্ধি। দরজা খোল না, তোর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। কি বলবি এখন বল। আমি না নিচে একটা ছেলেকে দেখলাম, জাস্ট ওয়াও দেখতে। পিয়ার্সিং করানো আইব্রো, হাতে টাটু করানো, লিপসের নিচে কালো তিল, গায়ের রং একেবারে ফর্সা। যে কোনো মেয়ে প্রথম দেখাতে ক্রাশ খাবে। সুগা ভাইয়ার সাথে ছিল, নাম কি জানি। হ্যাঁ, জিয়ন জাংকুক। ছোটবেলা থেকে কোরিয়াতে বড় হয়েছে। বাবা কোরিয়ান আর মা বাংলাদেশি।